প্রথম কথা হচ্ছে যে মঞ্চ একাত্তর নামে যে সংগঠনটা আত্মপ্রকাশ করেছে, এইটাকে আমি রেজেম্বলেন্স দেখতে পাচ্ছি গণজাগরণ মঞ্চ, শাহবাগ, তারপরে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি এই আপনার আহ, স্বাধীনতা মুক্তিযুদ্ধ মঞ্চ। এই ধরনের প্রচুর উস্কানিমূলক সংগঠন যেগুলো আছে, যারা ধরেন বিব্রতকর পরিস্থিতি তৈরি করে। তো আপনার আজকের ইন্টারেস্টিং জায়গা হচ্ছে এই মঞ্চের যারা দায়িত্বে, যারা সভাপতিত্ব করবার কথা, জেরাই খান পান্না, এবং যিনি প্রধান অতিথি হিসেবে থাকার কথা ডক্টর কামাল হোসেন, কেউ কিন্তু হুম। আসেন নাই। তাহলে প্রশ্ন হচ্ছে, যারা প্রোগ্রামটা দিয়েছেন তারা কি আসলে একটা অনুষ্ঠান করবার জন্য দিয়েছেন, না আসলে ক্যাওয়াস ক্রিয়েট করবার জন্য দিয়েছেন? তো আমার কাছে শুরু থেকে মনে হয়েছে যে এই প্রোগ্রামটা আসলে একটা উস্কানি, এবং এই উস্কানির মধ্য দিয়ে আননেসেসারি আপনার গণমাধ্যমে উপস্থিত হওয়া এবং এইটা নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি করা, অন্তর্বর্তীকালীন সরকারকে এগুলো নিয়ে একটা সিচুয়েশনের মধ্যে ফালানো, যেটা আসলে অপ্রয়োজনীয়। এবং ধরেন আমরাও যে কথা বলছি, দেশে আরো 101টা গুরুত্বপূর্ণ ইস্যু আছে এগুলো নিয়ে কথা বলার, কিন্তু আজকে এরকম একটা মানে মানে আননেসেসারি ইস্যু নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। এবং জেরাই খান পান্না দেখেন এই এই কিন্তু এই আমি এই আপনাকে একটু প্ল্যাটফর্মে। আমি আপনি বলে আপনি একদম ব্যারিস্টার ফুয়াদ, আপনি বলছেন যে একেবারে আননেসেসারি, কিন্তু আমরা তো প্রবণতাগুলোকে বুঝতে চাইবো। আপনি নিজেই বলছেন যে এটা শাহবাগের সাথে আপনি তুলনা করছেন। তাহলে শাহবাগের সাথে যদি তুলনা আমরা করি, তাহলে শাহবাগের যে উপস্থিতি এখনো আছে আমাদের সমাজে এবং শাহবাগ যে ফিরে আসতে পারে, সেই প্রবণতাকে আইডেন্টিফাই করাটাও তো জরুরি। সেটাই বলছি, মানে বলতেছি যে যে এমন এমন সংগঠন এমন এমন কাজ করতেছে, যেটা আমাদের এখন যে কাজগুলো রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হুম। সেগুলোর বাইরে গিয়েও আমাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে। মানে এটাই তো আমাদের এখনকার সময়ের জন্য একটা মানে অপ্রয়োজনীয় কাজ ছিল এই কাজটা হ্যাঁ, করা। এরকম আরো অনেক কিছু 5 আগস্টের পরে আরো অনেক অনাকাঙ্ক্ষিত অপ্রয়োজনীয় জিনিস আমরা দেখেছি, আমি আপনারা শেষ করে সবাই ফেলি, আপনার শেষ করে ফেলি, দলগুলোও করেছে আপনার প্রশ্নের এবং উত্তর দিয়ে দিই। সরকারকেও অ্যাড্রেস করতে হয়েছে। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিই। জেডাই খান পান্না এই প্রতিষ্ঠানটার, তাকে আহ্বায়ক করা হয়েছে, এবং তিনি দেখেন কি ধরনের ফাউল কাজ করছে। মাঝখানে দেখবেন একটা হেডলাইন করেছে, সে শেখ হাসিনার আইনজীবী হতে চাইছে। এখন সে আইনজীবী হতে চাইছে, কিভাবে হইতে চাইছে? মানে আপনি যদি কোনো রাষ্ট্রপক্ষের অথবা জায়গায় অন্তর্ভুক্ত হতে চান, অথবা কোনো ব্যক্তির বিবাদীর অথবা বাদীর আইনজীবী হতে চান, একটা প্রসেস আছে তো। জিদার আপনার কাছ থেকে, হাসিনার কাছ থেকে ইনস্ট্রাকশন নিতে হবে, বলতে হবে যে হাসিনা তুমি আমাকে আইনজীবী হিসাবে অ্যাপয়েন্ট করো। অথবা দ্বিতীয়ত আদালতের কাছে গিয়ে আপনাকে আবেদন দিতে হবে যে আমি রাষ্ট্রপক্ষ হয়ে হাসিনাকে কোর্টে রিপ্রেজেন্ট করতে চাই। আদালতে কিন্তু সে যায় নাই। তো সে বানরামিটা করে কোথায় দেখেন? একজন আইনজীবী, সকল সিনিয়র আইনজীবী, সে এই ধরনের বানরামি করে করে বেড়াচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ডিআরইউতে, প্রেস ক্লাবে, বিভিন্ন জায়গায় যখন প্রোগ্রাম হয়, ওখানে কিন্তু আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রেজেন্স আছে। এই যে ডিআরইউটা বুক করলো, এখানে এসবি, এনএসআই, ডিজিএফআই এর লোক কোথায়? তারা কেন শুরু থেকে বিষয়টাকে হ্যান্ডেল করলো না? সাকিব ভাই একটু বলেছেন এখানে একটা, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। তারা কি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আওয়ামী লীগের লোকজনকে নিয়ে প্রোগ্রাম করছেন কিনা, সেই বিষয়গুলো আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো, এবং এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট হইতে পারে, সেটাকে আমি সিরিয়াস গোয়েন্দা ব্যর্থতা হিসেবে দেখি। যে এই সিচুয়েশনটা এই পর্যন্ত কেন আসলো, কেন এইখানে এই ধরনের একটা ক্রাউড গিয়ে তাকে থামানোর ব্যবস্থা করতে হয়েছে। এবং পার্সোনালি আমি মনে করি যে যারা ওখানে আপনি প্রতিবাদ এখানে করতে গেছেন। গোয়েন্দা ব্যর্থতার কথা বলছেন। হ্যাঁ, গোয়েন্দা ব্যর্থতা বলার আগে আমরা কি একটু কথা বলবো কিনা যে আহ, যেমন লতিফ সিদ্দিকী, তিনি তো এখন আওয়ামী লীগে নেই, তিনি বহিষ্কৃত। আহ, বা ধরেন তার ভাই কাদের সিদ্দিকী, যিনি বলেছেন যে এই সরকার এবং বিগত সরকারের দোসরদের স্বৈরাচারের চাইতেও এই সরকার বেশি স্বৈরাচারী, তিনি স্পেসিফিক বলেছেন। তো তারা তো আওয়ামী লীগে নেই, সেই জায়গা থেকে আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু তাদের তো কার্যক্রম নিষিদ্ধ না। বা একটি ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাটফর্ম হলো যেটা তাদের বয়ানকে দেখেন, হাজির করবে, এরা সেটা কয়দিন তো আগে আপনার বলছে না, নিষিদ্ধ না। 15 আগস্টে এই লোকগুলো বলে নাই যে তারা মার্চ করে 32 নম্বরে যাবে? জেরাই খান পান্নারা বলছে না? কাদের হুম। সিদ্দিকী গেছে না এর আগে একবার? প্রশ্ন হচ্ছে, এদেরকে আওয়ামী লীগ বহিষ্কার করেছে, কিন্তু এরা কি আওয়ামী লীগ ছাড়ছে কিনা? এরা ফেনা তুলে ফেলে না শেখ হাসিনার নামে, এরা শেখ হাসিনার পা ধরে সালাম করা লোক না। অতএব এরা এখনো মুজিব কোট পইরা দিন রাত শেখ মুজিবের পূজা অর্চনা করে নাই, গত সংসদে করছে তো। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এদেরকে হ্যাঁ না বলার পিছনে হইলো যে মূল বিষয়টা বোঝা দরকার, যে আসলে এটাকে একটা জেনুইন অর্গানাইজেশন, না একটা উস্কানি ক্রিয়েট করা, দেশের ভিতরে মব ক্রিয়েট করে সরকারকে আন্ডারমাইন করবার একটা প্ল্যাটফর্ম। আমি এগুলোকে দেখতেছি যে কয়দিন আগে আপনারা দেখেছেন যে দিল্লিতে হাসিনার সাথে এসালামের মিটিং হয়েছে।
এস আলমের সাথে সৌদি আরবে আওয়ামী লীগের লোকদের সাথে মিটিং হয়েছে। বিএনপির মহাসচিব ইতিমধ্যে বলছেন দেশে বিদেশে এই ধরনের মিটিং এর মাধ্যমে একটা 111 এর এনভায়রনমেন্ট ক্রিয়েট করবার চেষ্টা করা হচ্ছে। অতএব আমরা তো এই বাস্তবতাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নাই। ইতিমধ্যে এস আলম 2.5 কোটি টাকা হাসিনাকে দিয়ে দিয়েছে বলা হচ্ছে। এই টাকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি তো টাকাগুলো কিভাবে নড়াচড়া করতেছে। এই মঞ্চ 71, এই লতিফ সিদ্দিকী, এই যে আপনার সুশীল বুদ্ধিজীবীরা টকশোতে গিয়ে গণতন্ত্রের কথা বলছে, হাসিনা এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে রাজি আছে, সে মেনে নিয়েছে, এই যে সুশীল বয়ালগুলো এস্টাবলিশ করবার চেষ্টা করা হচ্ছে, এটাই হচ্ছে মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার সফট অ্যাপ্রোচ। এবং 1 ওকে, বছরের মাথায় এই আলোচনাটা করতে হচ্ছে, এটা গণ অভ্যুত্থানের জন্য দুঃখজনক।